বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের একটি বর্ণাঢ্য সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় নেত্রী অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রেজি আপা, উপস্থিত আমার প্রিয় সংগঠন বিএনপির প্রিয় নেতৃবৃন্দ, যাদেরকে ঘিরে আজকের এই অনুষ্ঠান, সেই আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী যারা ইতিমধ্যে একটি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে, যাদেরকে ঘিরে আজকের আয়োজন, এবং তাদের শ্রদ্ধেয় পিতামাতা, আসসালামু আলাইকুম। আসলে আমি একটু আবেগতাড়িত হয়েছি। আমাদের ছেলেমেয়েরা যারা বক্তব্য রেখেছে, ইতিমধ্যে যতজনই বক্তব্য দিয়েছে, তারা যে মেধাবী, তারা যে চৌকস, তাদের কথাই সেটা প্রমাণিত হয়েছে। তাদের যে প্রত্যাশা, তাদের যে আকাঙ্ক্ষা, জীবন গড়ার দৃঢ় শপথ, এটি আমাদের মনে হয় অনেক দূর এগিয়ে নেবে। আয়োজনের পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তার প্রধান কারণটি অনেকেই আলোচনায় নিয়ে এসেছেন। সেটি হলো যে যখন আমাদের এই ছেলেমেয়েদের পরীক্ষা চলছিল, তখন আমরা সবাই পলাতক ছিলাম এই জুলুমবাজ খুনি হাসিনা সরকারের কারণে। অনেক অভিভাবক আমার সঙ্গে ছিল এই সময়। তারা ঠিকমতো খোঁজ রাখতে পারেনি, ফোনে যোগাযোগ করতে পারেননি, যোগাযোগ করলে ট্র্যাকিং করতেন। তারপরও তারা যে এই বৈরী হাওয়ায় এই ফলাফল করে আমাদের মুখ উজ্জ্বল করেছে, এই জন্যই তাদেরকে আমরা এই আয়োজন করেছি। এই আয়োজনের উদ্দেশ্য হচ্ছে, অনেক শিক্ষার্থী খুব ভালো বলেছে, যে অনুপ্রেরণা দেওয়ার জন্য। যারা সমাজে ভালো করে তাদেরকে সবসময় স্বীকৃতি দিতে হবে। এতে করে দুটি ফলাফল পাওয়া যাবে। তার ভিতরে যেমন অনুপ্রেরণা সৃষ্টি হবে, যারা কাঙ্ক্ষিত ফলাফল করতে পারেনি, আগামী দিনে তারাও তাদেরকে সেভাবে প্রস্তুত করতে সক্ষম হবে। আরও একটি কারণ রয়েছে, যারা ভালো ফলাফল করে, যারা ভালো শিক্ষার্থী, তাদের পরিবারের যেমন তাদের প্রতি আকাঙ্ক্ষা থাকে, দেশ এবং জাতির আকাঙ্ক্ষা থাকে। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক পরিবেশটা এমনই জঘন্য পর্যায়ে পৌঁছে গেছে, রাজনীতি সম্পর্কে মানুষের বিরূপ ধারণা হয়েছে, ধারণার কারণও সৃষ্টি হয়েছে। যার কারণে এদেরকে যদি আমি বলি যে তুমি ভবিষ্যতে কি হবা, একজনও বলবে না আমার মনে হয় যে আমি রাজনীতিবিদ হব। সবাই বলবে আমি ইঞ্জিনিয়ার হব, আমি ডাক্তার হব, আমি সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হব, আমি জজ হব। এ ধরনের পেশার কথা সবাই বলবে। এটি হলো জাতির জন্য দুর্ভাগ্য। যে জাতিকে, যে দেশ স্বাধীন করতে 30 লক্ষ মানুষ আত্মাহুতি দিয়েছে, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে, 9 মাস সংগ্রাম হয়েছে, সেই জাতির সন্তানরা জাতির খেদমতে আসতে চায় না। ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের দিকে বর্তমান প্রজন্ম ধাবিত হয়েছে। তার কারণ হচ্ছে, যে বললাম, রাজনৈতিক জীবন অনিশ্চয়তা, রাজনৈতিক জীবন হচ্ছে মানুষের নির্যাতন, জুলুম, অত্যাচার। এ কারণেই সবাই ভয়ে ভীত হয়ে এই পথ থেকে ভিন্ন পথে ধাবিত হয়েছে। কিন্তু এখানে মনে রাখতে হবে, রাষ্ট্র পরিচালনা করবে রাজনীতিবিদরা। সেই রাষ্ট্র যদি পরিচালনা যারা করে, তারা যদি মেধাশূন্য হয়, প্রতিভা থাকে না, জ্ঞান শূন্য লোক হয়, সেই রাষ্ট্র ভালো চলতে পারে না। কারণ রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবেন সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে দক্ষ লোক। তার আওতায় থাকবে এই ইঞ্জিনিয়ার, ডাক্তার, সেনাবাহিনী, পুলিশ বিভাগ। সুতরাং সর্বোচ্চ জায়গায় যদি মেধাশূন্য ব্যক্তি দায়িত্ব প্রাপ্ত হয়, তাহলে সেই রাষ্ট্র আজকে যেমন অচল রাষ্ট্রে পরিণত হয়েছে, অকার্য রাষ্ট্র পরিণত হয়েছে, সে অবস্থাই হবে। এখন যদি কাউকে জিজ্ঞাসা করি, বাবা মাকে বলি তোমার ছেলেটাকে রাজনীতিতে দাও, ও বলবে ভাই মাপ চাই, এই কাজটা আপনি করেন না। আমিও মনে করি আমার ছেলেকে আমি বলি, বাবা তোমরা রাজনীতিতে এখন আসিও না। সেই পরিবেশ নেই বাংলাদেশে। সমস্ত পরিবেশটা বর্তমান সরকার লুণ্ঠন করে ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছে। রাজনীতি বললে সবচেয়ে সম্মানের জায়গা। আমরা 11 ভাই বোন, 6 ভাই আমার ভাইদের কেউ তেমন চিনে না, কিন্তু তারা আমার চেয়ে অনেক মেধাবী, অনেক বড় চাকরি করেন, অনেক বড় বড় জায়গা আছে দেশের বাইরে সবাই।
কিন্তু আমি মনে করি আমার পরিবারের আমি হলাম ব্র্যান্ড। আমার বড় ভাইকে বলে দেয় যে দুলুর ভাই। সুতরাং রাজনীতিবিদকে সমাজের মানুষ শ্রদ্ধা করবে, স্যালুট করবে, ভালোবাসবে, কারণ তারা সমাজের প্রশিক্ষণ দেয়, জ্ঞান দেয়, মানুষকে স্বপ্ন দেখায়। কিন্তু সেই রাজনীতিবিদের চরিত্র যখন কুলুষিত থাকে, দুর্নীতিপরায়ণ হয়, খারাপ হয়, সন্ত্রাসী হয়, তখন মানুষ রাজনীতি থেকে মুখ ফিরায় নেয়। আবার রাজনীতিতে আকর্ষণও তৈরি আছে। অনেক সরকারি কর্মকর্তা, আমলারা, সেনাবাহিনীর প্রধানরা যখন অবসর জীবনে আসে তখন আবার আসে রাজনীতিতে যুক্ত হয়। তার সোনালী সময় যৌবন যখন ছিল তখন রাষ্ট্রকে কিছু দিতে চায় নাই। অবসর জীবন যখন ছেলেমেয়ে বলে বাবা তুমি বেশি কথা বলো, সেই সময় আসে রাজনীতি করতে। আমি মনে করি ওই সময় অবসর জীবনে রাজনীতি করলে সেই রাজনীতি তো ভালো হতে পারে না। প্রায় সময় লক্ষ্য করে দেখেন, আজকে সংসদে দেখবেন অনেক অবসরপ্রাপ্ত আমলা, সরকারি কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশের লোক আজকে জাতীয় সংসদের সদস্য হয়েছেন। মানে এখন অবসর, অর্থাৎ সরকারি বিধি অনুযায়ী বলা হয়েছে যে তার আর দেওয়ার কিছু নাই, সেই লোকটি আসে রাজনীতিতে। আমি কথাগুলো এই জন্য বলছি যে বাংলাদেশের এই পরিবেশের পরিবর্তন আনতে হবে। কারা আনবে? এই ভবিষ্যৎ প্রজন্মরা। একটি মানবিক রাষ্ট্র গঠন করতে হবে, একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে হবে। সেটি নাই এখন লুটপাটের রাজনীতি হয়েছে। রাজনীতিটা মনে হচ্ছে একটা বড় বিনিয়োগ। একটি ছোট দোকানদার ছিল, রাজনীতিতে নাম লেখান, কোটিপতি হয়েছে। এই অভ্যাসটা তৈরি হয়েছে। কিন্তু এই রাজনীতি করে মাস্টারদা সূর্য সেন হাসি হাসি ফাঁসি কাস্টে ঝুলেছে। হাজী শহীদুল্লাহ এত বড় আন্দোলন তৈরি করেছে। জগৎ বিখ্যাত যত মানুষের নাম আমরা জানি, আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে মাও সেতুং, সবাই রাজনীতিবিদ। দেশের গণ্ডি পেরিয়ে সারা পৃথিবী জুড়ে তাদেরকে চিনে জানি। কিন্তু সেই রাজনীতিবিদরা আজকে আমরা মানুষের শ্রদ্ধার পাত্র হিসাবে নিজেকে আর তুলে ধরতে পারছি না। এই অবক্ষয় থেকে বেরিয়ে আসতে হবে। যেহেতু একটু পরে আমরা নামাজে শরীক হব, কথা আর বেশি বাড়াতে চাই না। আমি বলি, বিশেষ করে আমাদের এই প্রিয় ছেলেমেয়েদের উদ্দেশ্যে বলতে চাই, লালমনিরহাট আমাদের জেলা। এই মাটিতে আমাদের জন্ম হয়েছে, এই মাটি আমাদেরকে বড় করেছে। মা মানে মাটি, পৃথিবী মানে মা। মা কেন বলা হয়? মা পৃথিবীতে অনেক সৃষ্টিশীল কাজের সঙ্গে জড়িত মায়েরা, সেজন্য পৃথিবীকে মার সঙ্গে তুলনা করা হয়। লালমনিরহাট আমাদের সেরকম মা। এই মাটিকে তোমরা ভালোবাসবা। আমরা হয়তো একদিন থাকবো না পৃথিবীতে, তোমরা নেতৃত্ব দিবা। লালমনিরহাটের আমি যে আলোকিত লালমনিরহাটের অঙ্গীকারে নিয়ে রাজনীতি শুরু করেছি, সেটিকে তোমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। রাজনীতি না করো, যেখানে যে অবস্থায় থাকো না কেন, এই মাটিকে তোমরা ভালোবাসবা। আমি দেখেছি আমার রাজনৈতিক এবং মন্ত্রিত্ব থাকাকালীন অভিজ্ঞতা, যারা দক্ষিণ অঞ্চলে বড় বড় নেতৃত্বে থাকে বা বড় বড় সরকারি কর্মচারীরা, তারা তাদের এলাকার লোকের জন্য অত্যন্ত আগ্রহী থাকে, সুযোগ তৈরি করে দেওয়ার জন্য, কোথাও ভালো পদে দেওয়ার জন্য। দুর্ভাগ্য আমাদের দুই একজনকে আমি পেয়েছিলাম ওই সময়, তারা পরিচয় দেয়নি যে তারা লালমনিরহাটের লোক। লজ্জা পায় মনে হয়। আমরা গর্বের সঙ্গে বলবো আমরা লালমনিরহাটের লোক, কারণ এই লালমনিরহাটে কবি শেখ ফজলুল করিমের জন্ম হয়েছে। কোথায়?